সেই পরিত্যক্ত খাটের ওপর এক বৃদ্ধ মানুষ বসে আছেন। ভালো করে লক্ষ্য করতে বুঝলাম তিনি আর কেউ নন, আমার দাদু। অথচ মাত্র কয়েক মিনিট আগেই আমি তো তাকে নিজের রুমে ঘরে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। নিজের ফ্ল্যাটের দিকে না গিয়ে সোজা রাস্তায় বেরিয়ে এলাম। ঠিক সেই মুহূর্তে ভোরের আজান কানে এলো। দেখলাম 2-4 জন লোক মসজিদের দিকে যাচ্ছেন। আমি ভয়ে তাদের সাথে মিশে গেলাম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজও আরো একটি লোমহর্ষক প্রাকৃতিক সত্য ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যেভাবে আমাদের কাছে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আমার নাম আরিয়ান, ছদ্মনাম এটি। বর্তমানে আমি টাঙ্গাইল জেলার সখীপুর এলাকায় থাকি, তবে বড় হয়েছি সিলেট শহরের আম্বরখানা এলাকায়। আমি একজন ছাত্র। আপনার এই রহস্যভেদী অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা আমি দীর্ঘকাল ধরে। আগে আমার কাছে স্মার্টফোন ছিল না, তাই ইচ্ছে থাকলেও আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। আজ প্রথমবারের মতো আপনাকে লিখছি। ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের। তখন আমার বয়স মাত্র 14, ক্লাস 6-এ পড়ি। সময়টা ছিল 2018 সালের মার্চ মাসের মাঝামাঝি। আমার আব্বু সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আমরা 4 তলার একটি ফ্ল্যাটে থাকতাম। আমাদের পরিবারে সদস্য বলতে তখন আমরা 3 জন, আমি, আমার আব্বু আর আমার দাদু। মা মারা যাওয়ার পর আমাদের বাসায় আর কোনো নারী সদস্য ছিল না, তাই ঘরের টুকটাক কাজ বা রান্নাবান্না আমি আর আব্বুই সামলে নিতাম। আমার দাদু ছিলেন অনেক বৃদ্ধ। তিনি বিছানা থেকে একা উঠতে পারতেন না। কোথাও যেতে চাইলে তাকে ধরে নিয়ে যেতে হতো, আর হাতে থাকতো তার চিরচেনা সেই বেতের লাঠি। বয়সের ভারে দাদুর মানসিক অবস্থা কিছুটা অস্বাভাবিক ছিল। প্রতিদিনের মতো সেদিনেও আব্বু অফিসে চলে গেলেন, আর বাসায় থাকলাম আমি আর দাদু। বলে রাখা ভালো, দাদুর একটা অভ্যেস ছিল, তিনি বিড়ি খেতেন। পুরনো আমলের মানুষ তো, তাই নেশাটুকু ছাড়তে পারেননি। রাত তখন 11টা। হঠাৎ দাদুর বিড়ির প্যাকেট শেষ হয়ে যায়। তিনি বিড়ি খাওয়ার জন্য একদম নাসলবান্ধা হয়ে উঠলেন। আমাকে বললেন, দাদা ভাই, এক প্যাকেট বিড়ি নিয়ে আয় না। আমি বললাম, দাদু এখন অনেক রাত, বাইরে যেতে পারবো না তো। দাদু মুখে কিছু না বললেও তার চেহারা দেখে বুঝলাম তিনি প্রচন্ড রেগে গেছেন। অনেকক্ষণ বোঝানোর পরেও আমি রাজি হলাম না। এক পর্যায়ে তিনি রাগ দেখিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। এরপর আমার ঘুম ভাঙলো রাত 3:30টার দিকে। হঠাৎই পাশের বিছানার দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। দাদু নেই। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। যে মানুষটা লাঠি ছাড়া এক কদম হাঁটতে পারে না, সেই এত রাতে কোথায় গেল? আমি তড়িঘড়ি করে রুমের বাইরে বের হলাম। আমরা থাকতাম 4 তলায়। আমি ভাবলাম দাদু কি ছাদে গেলেন। ছাদে গিয়ে কাউকে পেলাম না, কোনো শব্দ নেই। আবার 4 তলায় নেমে আসলাম। ভাবলাম বিড়ি খাওয়ার নেশায় হয়তো নিচে নেমে গেছেন। আমি সিঁড়ি দিয়ে 3 তলায় নামলাম। পুরো জায়গায় খুঁজলাম, তারপর 2 তলা, এমনকি নিচ তলার কলাপসিক্যাল গেট পর্যন্ত দেখে আসলাম, কিন্তু আশ্চর্যজনক ভাবে দাদুকে কোথাও পাওয়া গেল না। হতাশ আর আতঙ্কিত হয়ে আমি আবার 4 তলায় নিজের ফ্ল্যাটে ফিরে আসলাম, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা বড়া। দাদু ঠিক সেই জায়গাতেই শুয়ে আছেন যেখানে তাকে আমি রাতে ঘুমানোর সময় দেখেছিলাম। যেন তিনি কোথাও যাননি। আমি তাকে ডেকে তুললাম এবং জিজ্ঞেস করলাম, দাদু কোথায় গিয়েছিলে? দাদু অবাক হয়ে বললেন, কই, আমি তো কোথাও যাইনি। আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। দাদু কি আমার সাথে মজা করছেন? আমি সত্যিটা জানার জন্য অনেক চাপাচাপি করলাম। আগে বলেছিলাম দাদু খুব বদমেজাজি ছিলেন। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে আসলেন। তার রাগ দেখে আমি বুঝলাম তিনি কোনো নাটক করছেন না। সত্যি তিনি জানতেন না যে তিনি বিছানায় ছিলেন না। ওই রাতে আমি আর এক মুহূর্ত ঘুমাতে পারিনি। ভয় আর দাদুর উপর রাগ মিশিয়ে আমি ছাদে গিয়ে একা বসে রইলাম। ফজরের আজান হতে তখন আর মাত্র কিছুক্ষণ বাকি। ছাদে বসে থাকতে থাকতে হঠাৎ আমার নজর পড়লো পাশের বিল্ডিং এর দিকে। আমাদের ছাদের ঠিক উল্টো দিকেই আরেকটি 5 তলা ভবন ছিল। দুটো ছাদ এতটাই কাছাকাছি যে খুব সহজেই এক ছাদ থেকে অন্য ছাদে যাতায়াত করা যায়। ওই ছাদের উপর একটা পুরনো কাঠের খাট পড়ে থাকতে দেখলাম। সাধারণত কোনো ভাড়াটিয়া পাওনা টাকা না মিটিয়ে চলে গেলে মালিক পক্ষ তাদের আসবাবপত্র এভাবে আটকে রাখে। হয়তো ওই খাটটিও সেভাবে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কিন্তু ওই খাটের দিকে তাকাতেই আমার কলিজাটা শুকিয়ে গেল। যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। দেখলাম সেই পরিত্যক্ত খাটের ওপর এক বৃদ্ধ মানুষ বসে আছেন। ভালো করে লক্ষ্য করতে বুঝলাম তিনি আর কেউ নন, আমার দাদু। অথচ মাত্র কয়েক মিনিট আগেই আমি তো তাকে নিজের রুমে ঘরে ঘুমন্ত
অবস্থায় দেখে এসেছি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। নিজের ফ্ল্যাটের দিকে না গিয়ে সোজা রাস্তায় বেরিয়ে এলাম। ঠিক সেই মুহূর্তে ভোরের আজান কানে এলো। দেখলাম 2-4 জন লোক মসজিদের দিকে যাচ্ছেন। আমি ভয়ে তাদের সাথে মিশে গেলাম এবং ফজরের নামাজ পড়ে তবেই ফিরলাম। কিন্তু বাসায় ফিরেও ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আব্বু মসজিদ থেকে ফিরলে তার সাথে আমি ঘরে ঢুকলাম। দেখলাম ভিতরে সবকিছু একদম স্বাভাবিক। আমি এই অলৌকিক ঘটনাটি আব্বুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি এটাকে স্রেফ আমার মনের ভুল বলে উড়িয়ে দিয়েছেন। আজ 3 বছর হলো আমার দাদু মারা গেছেন, কিন্তু সেই রাতের স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। মাঝে মধ্যে দাদুকে আমি স্বপ্নে দেখি। শান্ত ভাই, আমার জীবনে ঘটে যাওয়া প্রথম এই ঘটনাটি শতভাগ সত্য। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার লোমহর্ষক ঘটনাটি শেষ করেছেন। আশা করছি আরিয়ানের পাঠানো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জানি না এই ঘটনাটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর মনে হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো বাস্তবে ঘটে যাওয়া রহস্যময় গল্প নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি rjshantobhoot.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ অনেকদিন পর আমার পছন্দের একজন স্টোরি টেলার তান তুষারের পাঠানো একটি বিশেষ ঘটনা আপনাদের শোনাবো। আশা করছি এই ভৌতিক অভিজ্ঞতাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের জানাবেন। চলুন শুরু করা যাক আজকের মূল ঘটনা। কিছু মানুষ থাকে যাদের ছোটবেলা থেকেই ভয়ের সাথে এক ধরনের সখ্যতা থাকে। ভয় তাদের সহজে কাবু করতে পারে না। কিন্তু এমন সাহসী মানুষদেরও যদি ভয় একবার পেয়ে বসে তবে সেটা হয় অত্যন্ত ভয়াবহ। তেমন একজন মানুষ হলেন রাশেদ, ছদ্মনাম ইউজ করেন, যিনি পেশায় একজন অভিজ্ঞ অ্যাম্বুলেন্স চালক। বেশ কয়েক বছর আগের কথা। রাশেদ এই পেশায় আসার আগে প্রায় 3 বছর সহকারীর কাজ করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতায় তিনি বহু বিচিত্র পরিবার, সংকটাপন্ন রোগী আর অগণিত মৃতদেহ দেখেছেন। যখন তিনি নিজে পূর্ণাঙ্গ ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন তখন তিনি 25 বছরের এক টকবগে যুবক। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় এই কঠিন পেশাটি তার কাছে খুব একটা জটিল মনে হতো না। ঘটনা শুরু হয় একদিন বিকেলে। রাশেদ তখন বাড়িতেই ছিলেন। হঠাৎ তার ফোনে একটি কল আসে। তাদের এলাকার পরিচিত এক বড় ভাই তাকে জরুরি প্রয়োজনে মোড়ের চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ যখন সেখানে পৌঁছালেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বড় ভাই তাকে নিচু স্বরে বললেন, রাশেদ, তুমি কাছের ছোট ভাই বলেই তোমাকে ডাকলাম। আমার পরিচিত এক সম্ভ্রান্ত পরিবারের 20 বছরের একটি ছেলে আত্মহত্যা করেছে। পরিবারটি বেশ মর্যাদার সম্পন্ন, তাই তারা চাচ্ছে না বিষয়টি জানাজানি হোক বা পুলিশি কোনো ঝামেলা হোক। তারা খুব গোপনীয়তার সাথে লাশটি গ্রামে নিয়ে দাফন করতে চায়। আমি তাদের কথা দিয়েছি একটা ভালো অ্যাম্বুলেন্স ঠিক করে দেব। তুমি কি লাশটি নিয়ে সিলেটে যেতে পারবে? রাশেদ একটু চিন্তা করে রাজি হলেন। জানতে চাইলেন কখন রওনা দিতে হবে। লোকটি জানালেন তারা চাচ্ছে গভীর রাতে রওনা দিতে, যাতে আশপাশের কেউ টেরও না পায়। সম্মান বাঁচানোর তাগিদে তারা সবটুকু সতর্কতা অবলম্বন করছে। রাশেদ ঠিকানা নিয়ে প্রস্তুতি নিতে চলে আসলেন। ঢাকা থেকে সিলেট অনেকটা পথ, তাই গাড়ির সবটুকু তদারকি করা প্রয়োজন। তিনি তার সহকারীকে ফোন দিলেন সাথে যাওয়ার জন্য, কিন্তু সহকারী ছেলেটি তার আত্মীয়র বিয়ে উপলক্ষে আগে থেকে ছুটিতে ছিল। অনেক অনুরোধ করেও তাকে পাওয়া গেল না। অগত্য রাশেদ একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাত 8টার দিকে তিনি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালেন। বিশাল এক অট্টালিকা। দারোয়ান গেট খুলে দিলে তিনি গ্যারেজে গাড়ি পার্ক করলেন। বাইরে থেকে বোঝার উপায় নাই যে এই বাড়িতে কেউ মারা গেছে। সাধারণত এমন ক্ষেত্রে নিচে মানুষের ভিড় বা কান্নার আওয়াজ থাকে, কিন্তু এখানে পরিবেশ ছিল একদম থমথমে। রাশেদ 4 তলায় উঠে কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুললেন। ভেতরে ঢুকে রাশেদ দেখলেন ডাইনিং রুমের মেঝেতে একটি বড় লাল ফুলের প্রিন্টের চাদর দিয়ে ঢাকা রয়েছে লাশটি। ঘরে বেশ কিছু মানুষ থাকলেও কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন ক্লান্ত আর বিষণ্ণ। মারা যাওয়া ছেলেটির বড় ভাই রাশেদের সাথে কথা বললেন। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লাশ এত দূরে যাবে, আপনারা কি কোনো কফিনের ব্যবস্থা করেননি? ছেলেটি উত্তর দিল, আমরা চাইছি না বিষয়টি কেউ জানুক। কফিন বা খাটিয়ে আনলে মানুষ সন্দেহ করবে। আমরা এভাবেই নিয়ে যেতে চাই। এরপর শুরু হলো লাশ নামানোর প্রক্রিয়া। রাশেদ সহ আরো 4 জন মিলে লাশটির চাদর সহ তুলে ধরলেন। রাশেদ তার জীবনে বহু লাশ কাঁধে তুলেছেন, কিন্তু এই লাশটি তোলার সময় তার শরীর যেন কেঁপে উঠল। 5 জন মিলে ধরার পরেও মনে হচ্ছিল লাশটি যেন অস্বাভাবিক ভারী। মনে হচ্ছিল যেন পুরো ওজনটা একা রাশেদই বইছেন। আর লাশের শরীর থেকে আসা সেই হিমশীতল ঠান্ডা স্পর্শ রাশেদের শির দাঁড়া দিয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে দিল। কর্মজীবনের প্রথম কোনো মৃতদেহ দেখে তিনি ভেতর থেকে কুকড়ে উঠলেন। কষ্টে সৃষ্টে লাশটি নিচে নামিয়ে
অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে তোলা হলো। রাশেদ দরজা বন্ধ করে দিয়ে ওই বড় ভাইয়ের সাথে গেটের বাইরে চা খেতে গেলেন। সেখানে তিনি দেখলেন আরো দুটি গাড়ি দাঁড়িয়ে আছে, যারা এই যাত্রায় সাথে যাবে। চা খাওয়ার ফাঁকে রাশেদ বড় ভাইকে একটু আড়ালে ডেকে নিলেন। তার মনের মধ্যে এক অদ্ভুত খটকা কাজ করছিল। তিনি বড় ভাইয়ের চোখে চোখ রেখে ধীর গলায় জিজ্ঞেস করলেন, ভাই, একটা ব্যাপার খেয়াল করেছেন কি? লাশটা যখন মেঝে থেকে তুললাম, গল্পের এই পর্যায়ে এসে ড্রাইভার রাশেদের মনে যে খটকা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে এক ভয়াবহ আতঙ্কের রূপ নিতে শুরু করে। চলুন শোনা যাক সেই নির্জন মহাসড়কে রাশেদের সাথে ঠিক কি ঘটেছিল। রাশেদ বড় ভাইকে উদ্দেশ্য করে বললেন, আসলাম ভাই, আমার কেন জানি মনে হলো লাশটা অস্বাভাবিক ভারী। কোনো প্রাণহীন শরীর এত ওজনদার হতে পারে তা আমার অভিজ্ঞতায় নেই। আপনারা চারজন মিলে ধরার পরেও মনে হচ্ছিল আমি একাই যেন পুরো ভারটা বইছি। মহল্লার বড় ভাই আসলাম সাহেব কিছুটা চিন্তিত মুখে সায় দিলেন। আসলে রাশেদ, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। আমার মনে হচ্ছিল হাতের ওপর এত বেশি চাপ পড়ছে যে আমি বুঝি এখনই ছেড়ে দেব। মৃতদেহে এমন কিছু অস্বাভাবিকতা থাকতেই পারে। তুমি তো এই জগতেরই মানুষ, আমার থেকে ভালো তোমারই জানার কথা। ঠিক সেই সময় বাড়ির দারোয়ান এসে জানালো সবাই রওনা দেওয়ার জন্য প্রস্তুত। গাড়িতে ওঠার সময় রাশেদ লক্ষ্য করলেন এক অদ্ভুত ব্যাপার। এত বড় পরিবার, এত আত্মীয় স্বজন, কিন্তু অ্যাম্বুলেন্সের লাশের সাথে যাওয়ার জন্য কেউ রাজি হলো না। সবাই যার যার ব্যক্তিগত গাড়িতে উঠে পড়লো। রাশেদ এই আচরণে বেশ অবাক হলেন। আপন মানুষটির শেষ যাত্রায় সবাই এমন দূরত্ব বজায় রাখছে কেন? তাকে নির্দেশ দেওয়া হলো তিনি যেন আগে আগে গাড়ি চালিয়ে সিলেট মেডিকেলের মোড়ে গিয়ে দাঁড়ান। রাত 9টার দিকে যাত্রা শুরু হলো। সামনে একটি গাড়ি, মাঝে রাশেদের অ্যাম্বুলেন্স এবং পেছনে পরিবারের আরেকটি গাড়ি। কিন্তু ঢাকা পার হওয়ার পর জ্যামের কারণে গাড়িগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাইপাইল মোড় পার হয়ে যখন হাইওয়েতে গাড়ি নামলো তখন প্রায় রাত 12টা। রাশেদ তখন লাশের সাথে একদম একা। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলেন লাশটা পেছনের স্ট্রেচারে ঠিকই আছে, শুধু ঢাকা দেওয়া সেই লাল চাদরটা একপাশে কিছুটা ঝুলে পড়েছে। রাতের হাইওয়েতে ওইটা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি শুনশান আর নিস্তব্ধ মনে হলো। আকাশ গোল চাঁদ থাকলেও ঘন কালো মেঘ বারবার তাকে ঢেকে দিচ্ছে। সাইরেনের শব্দে নিস্তব্ধতা ভেঙে রাশেদ দ্রুত গতিতে এগিয়ে চলছিলেন। কিন্তু হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের সাইরেনটা এক অদ্ভুত কর্কশ শব্দ করে বন্ধ হয়ে গেল। বারবার সুইচ চেপে সেটা আর অন করা গেল না। বাধ্য হয়ে রাশেদ রাস্তার একপাশে গাড়ি থামালেন। চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকার। দমকা বাতাসে পাশের গাছগুলো যেন অশুভ কোনো সংকেত দিচ্ছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চেক করে দেখলেন সব তার ঠিক আছে, কোনো লুজ কানেকশন নেই। ব্যর্থ হয়ে আবার যাত্রা শুরু করতেই অলৌকিকভাবে সাইরেনটা একা একাই বেজে উঠল। রাশেদ এবার বেশ ভয় পেলেন। তিনি সুইচ অফ করে দিলেন, কিন্তু তার মনে হতে লাগলো গাড়ির ভেতরে অদৃশ্য কেউ একজন আছে। ভয় কাটাতে না কাটাতেই গাড়ির রেডিওটা একা একা অন হয়ে গেল। কোনো ফ্রিকোয়েন্সি পাচ্ছিল না, শুধু ঝিরঝির শব্দ ভেসে আসছিল। তারপর আবার আপনা আপনি বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আবার রেডিও অন হয়ে বারবার চ্যানেল বদলাতে লাগলো। ঠিক তখনই বা পাশের রিয়ার ভিউ মিরর বা লুকিং গ্লাসে চোখ পড়লো রাশেদের। তার শিরদাঁড়া দিয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। মনে হলো পেছনের সিট থেকে একটা মিশমিশে কালো ছায়া সরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদ নিজের মনকে সান্ত্বনা দিলেন, হয়তো চোখের ভুল। কিন্তু পরিবেশটা ক্রমেই শ্বাসরুদ্ধকর হয়ে উঠছিল। হঠাৎ তার মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কেউ একজন ফিসফিস করে কিছু বলছে। কথাগুলো অস্পষ্ট, যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে। এরপরে এক ঝলক হিমশীতল বাতাস তার শরীর ছুঁয়ে চলে গেল। ভয়ের চোটে রাশেদ গিয়ার পরিবর্তন করতে গিয়েও ভুল করতে লাগলেন। রাস্তার দুপাশের বড় বড় গাছের ছায়াগুলো যেন দানবের মতো এগিয়ে আসছে। হঠাৎ তিনি দেখলেন সামনের রাস্তায় হেডলাইটের আলোয় এক চমট বাঁধা অন্ধকার অবয়ব দাঁড়িয়ে আছে। গাড়ি থামানোর কোনো উপায় ছিল না। রাশেদ সেই অবয়বের উপর দিয়েই গাড়ি চালিয়ে দিলেন, কিন্তু কোনো শব্দ হলো না। মনে হলো গাড়িটি কোনো কুয়াশার ভেতর দিয়ে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে চলন্ত গাড়ির পেছনের দরজায় শব্দ হতে লাগলো। গাড়ির স্পিডোমিটার তখন গতি 70 কিলোমিটারের উপরে। এত দ্রুত গতির একটি গাড়ির পেছনের দরজায় বাইরে থেকে কে নক করতে পারে? রাশেদের হাত পা জমে বরফ হয়ে গেল। শব্দের তীব্রতা বাড়তে থাকলে তিনি বাধ্য হয়ে গাড়ি থামালেন। অস্থির মনে গাড়ি থেকে নেমে চোখে মুখে পানি দিলেন। ভাবলেন হয়তো সবটাই মনের ভুল। কিন্তু মনের একটা তাগিদে তিনি পেছনের দরজাটা চেক করতে গেলেন। গাড়ির পেছনের কাছের দিকে তাকাতেই তার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। কাছের উপর দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ফোঁটা, আর জায়গায় জায়গায় থোকা থোকা রক্ত জমাট বেঁধে আছে। তবে কি এই চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে কেউ বারবার দরজায় করাঘাত করছিল? রাশেদ তখন এক চরম সংকটে। পেছনে এক রহস্যময় নিথর দেহ, আর বাইরে এত ওত পেতে থাকা এক অদৃশ্য বিপদ। গাড়ির পেছনের কাছে রক্ত দেখে রাশেদ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি আবার গাড়িতে উঠলেন। পেছনের লাশের দিকে আর চোখে তাকিয়ে দেখলেন সবই তো ঠিক আছে। ভাবলেন হয়তো অতিরিক্ত ক্লান্তিতে তিনি ভুল দেখছেন। ভয় তাড়াতে রেডিওটা আবার অন করে দিয়ে তিনি ড্রাইভিং সিটে বসলেন।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তার ভয় কিছুটা কেটে গেল। সামনের গাড়িগুলোর আর দেখা নেই, হয়তো তারা অনেক দূর এগিয়ে গেছে। হঠাৎ আবার সে অদ্ভুত সমস্যা শুরু হলো। রেডিওর ফ্রিকোয়েন্সি হারিয়ে গিয়ে বিশ্রী শব্দ করতে লাগলো। রাশেদ এক হাতে রেডিও ঠিক করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই গাড়ির ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করলো। এসি বন্ধ থাকলেও মনে হচ্ছিল যেন তিনি কোনো হিমঘরের ভেতরে বসে আছেন। এর মধ্যেই তার কানের পাশ দিয়ে কিসের যেন একটা ডানা ঝাপটানোর শব্দ বয়ে গেল। শব্দটা অনুসরণ করে রাশেদ দেখলেন গাড়ির সাইড ভিউ মিররের উপরে এক বিশাল কুৎসিত পেঁচা বসে আছে। এত জোরে গাড়ি চালানোর পরেও পাখিটির শরীরে একটা পালকও নড়ছে না। হঠাৎ পেঁচাটি তার ঘাড় ঘুরিয়ে সরাসরি রাশেদের চোখের দিকে তাকালো। রাশেদ দেখলেন পাখিটির চোখে কোনো মনি নেই, তার বদলে রক্তের মতো টকটকে লাল এক আভা বেরিয়ে আসছে। সেই চোখের দিকে তাকাতেই রাশেদ হিতাহিত গান হারিয়ে ফেললেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো পেছন থেকে কেউ একজন তার কাঁধে অত্যন্ত ঠান্ডা এক জোড়া হাত রেখেছে। সাহস সঞ্চয় করে পেছনে তাকাতেই রাশেদের রক্ত হিম হয়ে গেল। পেছনের চাদর ঢাকা লাশটি আর শুয়ে নেই, সেটি উঠে বসেছে এবং তার হাত রাশেদের কাঁধে। প্রচন্ড এক ধাক্কার শব্দে রাশেদের সব চেতনা হারিয়ে গেল। যখন চোখ খুললেন দেখলেন তিনি রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতর পড়ে আছেন। তার কপালে তখনও ঘাম। সামনেই সেই পরিবারের লোকজন দাঁড়িয়ে। তারা জানালো রাশেদকে ফোনে না পেয়ে তারা ফিরে এসেছিল এবং তাকে গাড়ির ড্যাশবোর্ডে অজ্ঞান হয়ে অবস্থায় পেয়েছে। রাশেদ সবাইকে ঘটনাটি খুলে বললেন। যখন সবাই মিলে লাশটি আবার ঠিক করতে গেল তখন দেখা গেল এক বীভৎস দৃশ্য। লাশের চোখের মণি দুটো কেউ যেন খুবলে নিয়ে গেছে, সেখানে শুধু জমাট বাঁধা রক্ত। ভয়ে ভয়ে লাশটি আবার চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। সিদ্ধান্ত হলো এখন থেকে ড্রাইভারের পাশে একজন বসে থাকবে। যাত্রা আবার শুরু হলো, কিন্তু কিছুক্ষণ পর পাশে বসে থাকা লোকটিও চিৎকার করে গাড়ি থামাতে বললেন। তিনি দাবি করলেন তিনি স্বপ্নে নয়, বাস্তবে দেখেছেন একটি পেঁচা মানুষের চোখের মতো কিছু একটা মুখে নিয়ে অন্ধকারের দিকে উড়ে যাচ্ছে। কোনো মতে সেই যাত্রায় তারা গন্তব্যে পৌঁছালেন। রাশেদ লাশ নামিয়ে দিয়ে কোনো মতে টাকা নিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। তার মন কু ডাকছিল। পরদিন সকালে তখন তিনি পার্কিং থেকে গাড়ি বের করতে গেলেন, তখন দারোয়ান তাকে ডেকে এক অদ্ভুত কথা শোনালো। দারোয়ান বলল, ভাই, কাল মাঝরাতে আপনার গাড়ির ভেতর থেকে খসখস শব্দ আসছিল। আমি লাঠি হাতে বাইরে গিয়ে দেখি আপনার গাড়ির সাইরেনটা একবার অদ্ভুত শব্দ করে বেজেই আবার থেমে গেল। মনে হলো যেন গাড়ির ভেতর কেউ একজন আপনার নাম ধরে ডুকরে কাঁদছে। রাশেদ আর কথা বাড়ালেন না। তিনি বুঝতে পারলেন কিছু কিছু যাত্রী গন্তব্যে নামলেও তাদের ছায়া হয়তো চিরকাল আমাদের অগোচরেই রয়ে যায়। গ্যারেজের দারোয়ানের কথা শুনে রাশেদ তাকে অভয় দিলেন। তিনি হাসি মুখে বললেন, আরে ভাই, এটা আপনার মনের ভুল। গাড়ির চাবি তো আমার কাছে, আর গাড়িও লক করা। আপনি হয়তো ভয় পেয়ে কাল রাতে ওসব কল্পনা করেছেন। দারোয়ান তখন তর্কের খাতিরে সায় দিলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। রাশেদ সেদিনের মতো গাড়ি নিয়ে কাজে বেরিয়ে গেলেন। কয়েকদিন পর রাশেদ আবার সন্ধ্যায় গাড়িটি সেই নির্দিষ্ট পার্কিংয়ে রেখে বাসায় ফিরলেন। পরদিন খুব ভোরে তার ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। ফোন ধরতেই ওপাশ থেকে গ্যারেজ মালিকের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, রাশেদ, তুমি এখনই আমার বাসায় এসো। রাশেদ দ্রুত সেখানে গিয়ে দেখলেন মালিক এবং দারোয়ান দুজনেই ফ্যাকাশে মুখে বসে আছেন। মালিক গম্ভীর হয়ে বললেন, রাশেদ, তুমি আজই তোমার গাড়ির জন্য অন্য কোথাও ব্যবস্থা করো। এই মাসের ভাড়াও তোমাকে দিতে হবে না, শুধু গাড়িটা এখান থেকে নিয়ে যাও। অবাক হয়ে রাশেদ কারণ জানতে চাইলে দারোয়ান কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, কাল মাঝরাতে আবার সেই খসখস শব্দ পাচ্ছিলাম। ভাবলাম কোন কুকুর বা বিড়াল হয়তো গাড়ির নিচে ঢুকেছে। আমি টর্চ নিয়ে বাইরে বের হতেই শব্দটা থেমে গেল। যেই আমি আপনার অ্যাম্বুলেন্সটার দিকে তাকালাম অমনি গ্যারেজের মাথার উপরের লাইটটা কয়েকবার দপদপ করে পুরোপুরি নিভে গেল। চারপাশে তখন নিরেট অন্ধকার। আমি টর্চ জ্বালিয়ে সাবধানে আপনার গাড়ির দিকে এগিয়ে গেলাম। জানালার কাছে যেতেই দেখলাম ভেতরের কাচ বেয়ে চুয়ে চুয়ে তাজা রক্ত পড়ছে, ঠিক যেন এইমাত্র কেউ রক্তাক্ত হাত দিয়ে জানালার কাছে থাবা দিয়েছে। দারোয়ান দম নিয়ে আবার বলতে শুরু করলো, আমি যখন সাহস করে গাড়ির ভেতর টর্চ মারলাম তখন আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম গাড়ির ভেতরে চাদর ঢাকা সেই মানুষটি সোজা হয়ে বসে আছে। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘুরালো দেখলাম তার চোখের কোটরে মনি নেই, সেখানে শুধু কাঁচা মাংস আর জমাট বাঁধা রক্তপিণ্ড। আমি আর স্থির থাকতে পারিনি, চিৎকার দিয়ে মালিকের কাছে ছুটে যাই। রাশেদ বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তাদের নিয়ে গাড়ির কাছে গেলেন, গিয়ে দেখলেন সত্যিই ড্রাইভিং সিটের পাশের জানালায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। তিনি গাড়ি ধুয়ে রেখেছিলেন,
তাই এই রক্তের কোনো জাগতিক ব্যাখ্যা তার কাছে ছিল না। এরপর থেকে রাশেদ যেখানেই গাড়ি পার করতে থাকেন সেখানেই কোনো না কোনো অলৌকিক সমস্যা হতো। শেষমেশ নিরুপায় হয়ে এক অভিজ্ঞ হুজুরির পরামর্শ রাশেদ সে পুরনো অ্যাম্বুলেন্সটি বিক্রি করে দেন এবং নতুন একটি গাড়ি কেনেন। সেই ঘটনার রহস্য আজও উন্মোচিত হয়নি। তবে রাশেদ তার পেশা ছাড়েননি। আজও হয়তো কোনো নির্জন মহাসড়কে তিনি কোনো নিথর যাত্রীকে নিয়ে তার শেষ গন্তব্যে ছুটে চলেছেন। নিরাপদ থাকুক সকল অ্যাম্বুলেন্স চালক যারা রাত বিরাত আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লোমহর্ষক অভিজ্ঞতা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো নতুন গল্প মিস না হয়। অনেক পরিশ্রম করে আমরা প্রতি সপ্তাহে প্রতিদিন এই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসি, তাই আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের একান্ত কাম্য। মনে রাখবেন, আমাদের এই গল্পগুলো শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই শুনবেন, অন্য কোথাও বিভ্রান্ত হবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে, আগামীকাল নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।